উৎকণ্ঠিত হয়ে কিশোরের অপেক্ষা করছে টনি, রবিন আর মুসা। উত্তেজনাটা এতই ভারী লাগছে, ওদের মনে হচ্ছে গাইতি দিয়েও ছিদ্র করা যাবে না। টনি আর রবিন বকবক করছিল সময় কাটানোর জন্যে, এখন সেটাও বন্ধ। ভাবছে কতক্ষণ আর জজকে ওভাবে রাখতে পারবে ওরা। বাঁধন খোলার জন্য মোড়ামুড়ি আর চেঁচাচ্ছে লোকটা। ঘড়ি দেখলো মুসা, 2 ঘন্টা হয়ে গেল, আর কত? সুরঙ্গের শেষ মাথায় চলে এলো দেখার জন্যে কিশোর আসছে কিনা। চিৎকার থামিয়ে চুপ হয়ে গেল জজ, যেন বুঝে গেছে এসব করে কোনো লাভ হবে না। যেভাবে বাধা হয়েছে তাতে শোয়ার চেয়ে বসে থাকাটা সহজ এবং আরামের মনে হলো বুঝি তার কাছে। টনি, অনুনয় করলো জজ, আমাকে 1 গ্লাস পানি দেবে? গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, ঢোক গিলতে পারছি না। পরস্পরের দিকে তাকালো রবিন আর টনি। মাথা ঝাঁকালো রবিন। দিচ্ছি, টনি বলল। উঠে গিয়ে মাটির জগটা নিয়ে এলো জজের কাছে। রবিন যেখানে বসেছে সেখান থেকে ভালো মতো দেখতে পেল না। এরপর যা ঘটলো সে বুঝতেও পারল না। জজের মুখের কাছে টনিকে জগটা তুলতে দেখলো সে। পর মুহূর্তেই মেঝেতে পড়ে চুরমার হয়ে গেল জগ। টনির গলার পাশে ছুরি চেপে ধরেছে জজ। বাঁধন খুলে ফেলেছে জজ। দড়ির কাটা টুকরো ঝুলছে কবজি আর গোড়ালি থেকে। গাধার দল, হাহা করে বুনোহাসি হাসলো জজ। আমাকে ধরার পর সার্চ করা উচিত ছিল, করনি। বুটের ভেতর ছুরিটা রয়ে গেছে, দেখনি। নড়লেই গলার প্রধান রক্তবাহী শিরা জুগুলার ভেইন কেটে দেওয়ার হুমকি দিল। রবিন, কর্কশ গলায় ডাকলো জজ, টনির রাইফেলটা নিয়ে এসো, জলদি করো। খামোখা হুমকি দিচ্ছে না লোকটা, কথা না শুনলে ঠিকই কেটে দেবে টনির শিরা। দেয়ালে ঠেস দিয়ে রাখা রয়েছে রাইফেলটা। তুলে নিয়ে জজের দিকে এগোলো রবিন। রাখো ওখানেই, জজ বলল, আর এগোনোর দরকার নেই। জজের কণ্ঠস্বরে এমন কিছু রয়েছে বরফের মতো যেন জমে গেল রবিন। টনিকে খুন করার জন্য একে ছুতো খুঁজছে কেবল র্যাঞ্চার। রাইফেলটা হাত থেকে ছেড়ে দিল রবিন। টনির গলায় ছুরি চেপে রেখেই হাত বাড়িয়ে রাইফেলটা তুলে নিল জজ। লাফিয়ে উঠে পিছিয়ে গেল 1 পা। ছুরিটা কোমরের বেল্টে গুজে রাখলো। সেফটি ক্যাচ অফ করে দিয়ে বোল্ট টানলো রাইফেলের। কঠিন গলায় আদেশ দিল, যাও, সরো এবার। দেয়ালের দিকে মুখ করে হাত তুলে দাঁড়াও। কিশোরকে দেখলাম না, তবে অদ্ভুত কিছু একটা। বলতে বলতে গুহায় ঢুকলো মুসা। মুখের কথা মুখেই রয়ে গেল। চোখ বড় বড় করে দেখলো। দেয়ালের দিকে মুখ করে হাত তুলে দাঁড়িয়েছে রবিন। হচ্ছেটা কি? এবারও কথা শেষ করতে পারলো না মুসা। চোখ পড়ল জজের উপর, ওর হাতে রাইফেল তাক করে রেখেছে মেঝেতে বসা টনির দিকে। মুসার দিকে ঘুরল নলটা। বাহ, এসে গেছো, যাও, তুমিও যাও দেয়ালের কাছে। টনিকে ধমক দিল, এই তুমি বসে রইলে কেন? রবিন জানালো মুসাকে ওর বুটের ভেতর ছুরি ছিল, সেটা দিয়ে। চুপ! ধমক দিয়ে তাকে থামিয়ে দিল জজ। মুসা আর টনিকে আবার যেতে বলল দেয়ালের কাছে। এতই রাগ লাগছে মুসার, একটা মুহূর্তের জন্য ভাবলো রাইফেলের পরোয়া না করে ছুটে যাবে কিনা। আবছা অন্ধকারে ছুটন্ত একটা নিশানাকে মিস করতেও পারে জজ, কিন্তু পরক্ষণেই বাতিল করে দিল ভাবনাটা। পায়ে পায়ে গিয়ে দাঁড়ালো দেয়ালের কাছে। তার পাশে এসে দাঁড়ালো টনি। এবার কি করব? ফিসফিস করে বলল মুসা। কিশোর না শতক এভাবেই থাকো, ফিসফিস করেই জবাব দিল রবিন। শুনে ফেললো জজ। হ্যাঁ, ওভাবেই থাকো, একদম নড়বে না। খিকখিক করে হাসলো সে। নড়ে চড়ে দেখতে পারো অবশ্য। 3 জনের খুলিতে 3টে গুলি ঢোকাতে পারলে খুশি হব এখন আমি। ঝামেলা শেষ। রাইফেলের বিরুদ্ধে কিচ্ছু করার নেই। চুপ হয়ে গেল ওরা। এখন যা বলি শোনো, জজ বলল আবার। যদি বাঁচতে চাও টনি, তোমাকে প্রশ্ন করব আমি, ঠিকঠাক জবাব দেবে, নইলে তোমার বন্ধুরা গুলি খাবে। চুপ করে আছে টনি। তোমার বাবা কোথায়? দ্বিধা করছে টনি। এদিকে ফের, আদেশ হলো কর্কশ কণ্ঠে। ঘুরল টনি, দেখলো জজের আঙুল চেপে বসছে ট্রিগারে। পর্বতের ওপাশের গায়ে গেছে, জবাব দিল টনি। ফিরবে কখন? মিথ্যেটা বেরিয়ে গিয়েছিল মুখ থেকে,
শেষ মুহূর্তে সামলে নিল টনি। ডজ যদি বুঝে ফেলে মিছে কথা বলছে সে, রবিন আর মুসার বিপদ হয়ে যাবে। আরো 2 দিন লাগবে। পঞ্চভিলার গুহাটা পেয়েছো? পেয়েছি। ওটাই যে সেই গুহা, বুঝলে কি করে? ভিলার সৈন্যদের একজনের কঙ্কাল পেয়েছি ওখানে। এক কাজ করো, দড়ি দিয়ে বেঁধে ফেলো তোমার বন্ধুদের, আমাকে যেমন বাধা হয়েছিল তেমন করে। গুহার একধার থেকে গিয়ে দড়ি বের করে আনলো টনি। মুসা, আদেশ দিল ডজ, হাঁটু গেড়ে বসো, হাঁটানো পিঠের উপর। নড়ল না মুসা। গটমট করে তার কাছে এসে দাঁড়ালো ডজ। রাইফেলের নল ঠেকালো ঘাড়ে। ঠান্ডা ইস্পাতের স্পর্শে শিউরে উঠল মুসা। ঢোক গিলল। জলদি করো। বিড়বিড় করে নিজেকেই একটা গাল দিল মুসা, অসতর্ক হয়েছিল বলে। হাঁটু গেড়ে বসে পিঠের উপর হাত নিয়ে এলো। ঢিল করে বাঁধল প্রথমে টনি, কিন্তু ফাঁকিটা ধরে ফেললো ডজ। শক্ত করে বাঁধার জন্য ধমক লাগালো ওকে। রবিনকেও বাধা হলো। ডজ বলল, এবার কিছু প্রশ্নের জবাব জানা দরকার আমার। বাধাই তো আছি, রবিন বলল, আর জবাব দিয়ে কি হবে? হেসে উঠল টনি আর মুসা। চুপ! চেঁচিয়ে উঠল ডজ। রাইফেলের নল দিয়ে খোঁচা মারল রবিনের বুকে। রাগে জ্বলে উঠল রবিনের চোখ। কিছু বলল না, দাঁতে দাঁত চেপে সহ্য করল। কিশোর গেছে কোথায় জানতে চাইল ডজ। আমরাও তো সে কথাই জানতে চাইছি, মুসা বলল। বোধহয় পিৎজা টিজা কিনতে গেছে। বাজে কথা রাখো। ডজের চেহারা দেখতে পাচ্ছে টনি। জবাব না পেলে অনর্থ ঘটাবে ওই লোক, বুঝতে অসুবিধা হচ্ছে না তার। সে তখন বলল, ও গেছে ইজাবেলের খোঁজে। ইজাবেলকে? আমরা জানি না, শুধু জানি মহিলা মেক্সিকান। 3 গোয়েন্দার কাছে যা যা শুনেছে সেভাবে চেহারার বর্ণনা দিল। কয়েকদিন ধরে নাকি ওদেরকে অনুসরণ করে এসেছে। আজ সকালে তার 12টাকে দেখেছি গুহার বাইরে। কাজেই শাড়ির সাহায্যে ওটাকে নিয়ে গেছে কিশোর ইজাবেলকে খুঁজে বের করার জন্যে। বন্দুক টন্দুক আছে মহিলার কাছে? দ্রুত ভাবছে টনি। আছে, সেটা বলা কি ঠিক হবে? ওরা তো নিশ্চিত নয়। বলল, আমরা জানি না। বেশ, সতর্ক থাকতে হবে আর কি আমাকে। কালো চুলের বেনি না? রাইফেলটা রবিনের দিক থেকে টনের দিকে ফেরল ডজ। আমাকে ভিলার গুহায় নিয়ে চলো, কোনো চালাকির চেষ্টা করবে না, আমি তোমার পেছনেই থাকব। গুহা থেকে বেরিয়ে গেল দুজনে। সুরঙ্গে ওদের জুতো শব্দ শোনা গেল। পদশব্দ মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাঁধন খোলার চেষ্টা করলো 2 গোয়েন্দা। হাত খুলতে পারবে? জিজ্ঞেস করলো মুসা। খুদিনের মতো জাদু জানলে পারতাম। তুমি? একই অবস্থা। কিশোরটা যে কোথায় গেল? চলে আসবে ঠিক মতোই, দেখো। ওকে বোকা বানানো কঠিন। সবসময় একটা না একটা বুদ্ধি বের করে ফেলে। ডজকে দেখে ফেললে আন্দাজ করে ফেলবে কি ঘটেছে। তাছাড়া ওর সঙ্গে শাড়ি রয়েছে, আগে থেকেই হুঁশিয়ার করে দিতে পারবে কিশোরকে। তা বটে। আচ্ছা, একটা গন্ধ পাচ্ছ? নাক কুচকে শ্বাস টানল রবিন। মনে হয় পচা ডিমের। বাইরে অদ্ভুত কিছু ঘটছে, মুসা বলল। আমি যে তখন বাইরে গিয়েছিলাম, দেখি কালো হয়ে গেছে সবকিছু, যেন রাত নামছে পর্বতে। ধোঁয়া ছড়িয়ে পড়ছে সমস্ত আকাশে। পচা ডিমের মতোই গন্ধ। আগেও কয়েকবার ধোঁয়া দেখেছি, মনে আছে? আচমকা চিৎকার করে বলল রবিন। পচা ডিম নয়, গন্ধক। আগ্নেয়গিরিতে থাকে। খোদা, একে জ্যান্ত আগ্নেয়গিরির উপর বসে আছি আমরা। কুটুর থেকে বেরিয়ে আসবে যেন মুসার চোখ। খাইছে। এই গুহায় থাকলে তো আমাদের কিছু হবে না, কিন্তু কিশোরের? সে তো রয়ে গেল বাইরে। শুয়ে পড়ুন, জলদি শুয়ে পড়ুন, বলে উঠল কিশোর। আগ্নেয়গিরির মুখ থেকে ভলকে ভলকে উঠছে কালো ধোঁয়া। সেদিকে তাকিয়ে রয়েছে ইজাবেল। কালো কুয়াশার মতো ঢেকে ফেলেছে পর্বতের চূড়া। মহিলার হাত ধরে টেনে তাকে একটা বড় পাথরের আড়ালে নিয়ে গেল সে। কি হয়েছে? আসতে বলুন, ফিসফিসিয়ে বলল কিশোর। ডজ। কিছু ছাই ঝরে পড়লো আকাশ থেকে। জোরালো বাতাস বইছে, ধোঁয়া সরিয়ে নিচ্ছে। বাতাসে রাসায়নিক পদার্থের গন্ধ। সাবধানে মাথা বের করে উকি দিল কিশোর। 1/2 মাইল মতো দূরে রয়েছে র্যাঞ্চার, এদিকেই আসছে। সে একা নয়,
ওর আগে আগে হাঁটছে টনি, ঘাড়ের পেছনে 2 হাত তোলা, পিঠের দিকে রাইফেল তাক করে রেখেছে ডজ। টনি, ইজাবেলও দেখেছে ছেলেকে। হাত চেপে ধরে তাকে আটকে রাখতে হলো কিশোরকে, নইলে ছুটে বেরিয়ে যাচ্ছিল মহিলা। ওভাবে হবে না, নিচু স্বরে বলল কিশোর। টনিকে বাঁচাতে পারবেন না, গুলি খাবেন ডজের। যে কোনো মুহূর্তে ভাবছে সে 12 দেখে ফেলতে পারে ডজ। টনির উপর কড়া নজর না থাকলে এতক্ষণে দেখে ফেলতো। রাইফেল তুলল ইজাবেল। ওর হাতে গুলি করার চেষ্টা করি। বাট ঠেকালো কাঁধে, নল রাখলো পাথরের উপর, সাবধানে নিশানা ঠিক করলো সে। ট্রিগারে চেপে বসতে শুরু করলো আঙুল, টিপে দিল পুরোপুরি। গুলির শব্দের অপেক্ষা করছে কিশোর, কিন্তু কিছুই ঘটল না, বেরোলো না গুলি। আবার ট্রিগার টিপল ইজাবেল, কিছু এবারেও হলো না। আবার টিপল, আবার। সেফটি ক্যাচ, কিশোর বলল, অন করা আছে। দ্রুত হাতে ক্যাচ অফ করে দিল ইজাবেল, আবার নিশানা করল, কিন্তু দেরি হয়ে গেছে। 12 দেখে ফেলেছে ডজ। লাফিয়ে এসে টনির কাঁধ চেপে ধরল, ওর শরীর দিয়ে আড়াল করলো নিজেকে। রাইফেল নামালো ইজাবেল। মৃদু কণ্ঠে স্প্যানিশ ভাষায় কি বলল বোঝা গেল না, গালি দিল বোধহয়। বেল্ট থেকে ছুরি খুলে নিল ডজ, টনির পিঠে ঠেকালো, ওকে হাঁটতে বলে নিজেও পা বাড়ালো পেছনে। ইজাবেলের কাঁধের ওয়াকি টকিটা নিজেই খুলে নিল কিশোর। সুইচ অন করলো মেসেজ পাঠানোর জন্যে। ঠোঁটের কাছে ধরে বলল, পিরেটো, পিরেটো, আপনি শুনতে পাচ্ছেন? স্প্যানিশ ভাষায় বলল সে। পিরেটো, কাম ইন, ওভার। রিসিভ করার জন্য সুইচ টিপল। নীরবতা। পরের 1 মিনিট চেষ্টা চালিয়ে গেল কিশোর। 100 গজ দূরে আছে আর ডজ এগিয়ে আসছে, টনির পিঠে ছুরি ঠেকানো। ওয়াকি টকি নামিয়ে রেখে ইজাবেলের বাহুতে হাত রাখলো কিশোর। আপনার উইক পরে নিন। তাড়াতাড়ি পকেট থেকে পরচুলা বের করে পরে নিল ইজাবেল। 10 গজ দূরে এসে দাঁড়িয়ে গেল ডজ। ইজাবেল, বেরিয়ে আসুন, ডাক দিল সে। নড়ল না ইজাবেল। ভয় পাবেন না, স্প্যানিশ ভাষায় বলছে ডজ। আমি জানি আপনি ওই পাথরের আড়ালেই রয়েছেন। ছেলেরা আপনার কথা সব বলেছে আমাকে। আমাদেরকে অনুসরণ করে আপনি এখানে এসেছেন, আমার রাইফেলটাও পেয়েছেন। যা হবার হয়েছে। আসুন দেখি একটা রফায় আসতে পারি কিনা আমরা। উঠে দাঁড়ালো ইজাবেল, দুহাতে চেপে ধরেছে রাইফেল। কিশোর বসেই রইল, ভাবছে মুসা আর রবিনকে কোনোভাবে কাবু করে ফেলেছে র্যাঞ্চার। বোধহয় ওই ছুরি দিয়েই বাঁধন কেটে ফেলেছিল, যেটা ঠেকিয়ে রেখেছে টনির পিঠে। তবে যতক্ষণ ডজ না জানছে যে সেখানে রয়েছে, ততক্ষণ চমকে দেওয়ার একটা আশা রয়েছে। হয়তো সুযোগ বুঝে কাবু করে ফেলতে পারবে লোকটাকে। রাইফেলের ট্রিগারে ইজাবেলের আঙুল। আপনাকে আমি চিনি, ইজাবেল বলল। সিনর মরিস, পঞ্চভিলার পেছর খোঁজে এসেছেন আপনি। ঠিকই ধরেছেন, স্বীকার করল ডজ। আপনিও এসেছেন সেজন্যেই। মাথা ছাকালো ইজাবেল। আমি জানি ওটা কোথায় লুকানো আছে, আপনি জানেন না। জেনে যাব। টনিকে ঠেলা দিল ডজ চলার জন্যে, নিজেও এগোলো। এই ছেলেটা আমাকে নিয়ে যাবে সেখানে। ও আর ওর বাবা মিলে জায়গাটা বের করে ফেলেছে। ভুল বলেছে, আগে জানতো, এখন আর জানে না। আমি কালকে গুহাটা পেয়ে গিয়ে পেছেগুলো সরিয়ে ফেলেছি। ছুরিটা সরান, তারপরে আসুন কথা বলি, দেখি কি করা যায়। বেশ। ছুরিটা বেল্টে গুলল আবার ডজ। দুজনেই আমরা সমান সমান অবস্থায় আছি, দুজনের কাছেই রাইফেল। তবে পেছোগুলো এই এলাকা থেকে সরাতে হলে আপনাকে আমার সাহায্য নিতেই হবে। পর্বতের চূড়ার দিকে তাকালো সে। ওটাও আর সময় পেল না আগুন ছিটানোর। এখনো এগোচ্ছে ডজ, ধীরে ধীরে, টনিকে বর্ম বানিয়ে। থামুন, কড়া গলায় বলল ইজাবেল, কিন্তু বিপদটা আজ করতে দেরি করে ফেলেছে। ওর দিকে তাকিয়ে রয়েছে ডজ, দাঁতে দাঁত চেপে বলল, তুমি? ইংরেজিতে বলছে এখন সে। মেক্সিকান উইক দিয়ে প্রায় বোকা বানিয়ে ফেলেছিলে, কিন্তু ওই নীল চোখ লুকাবে কোথায় নেলি? কন্ট্যাক্ট লেন্স লাগাতে ভুলে গিয়েছিল ইজাবেল। তারপর পলকে ঘটে গেল অনেকগুলো ঘটনা। রাইফেল তুলতে শুরু করলো ইজাবেল।
লাফিয়ে একপাশে সরে গেল ডজ। নিশানা করলো ইজাবেলের দিকে। গুলির শব্দ শুনল কিশোর। ডজের হাত থেকে যেন উড়ে চলে গেল রাইফেলটা। 5 গজ দূরে পাথরের উপর গিয়ে পড়ল। লাফ দিয়ে বেরিয়ে এসে একটানে লোকটার কোমরে গোজা ছুরি কেড়ে নিল কিশোর। খটাখট খটাখট শোনা গেল খুরের শব্দ। ঘোড়া ছুটিয়ে এলো পিরেটো। হাতে একটা .45 ক্যালিবারের কোল্ড পিস্তল। সেটা তাক করলো ডজের দিকে। হুঁশিয়ার করলো, পরের বার আর বাটে সই করব না, সোজা মাথায় করব। ইজাবেলের দিকে তাকালো। মহিলাও তার রাইফেল তাক করে রেখেছে ডজের দিকে। এইবার সেফটি ক্যাচ অফ করা আছে। গুলি করো না, ইজাবেলকে বলল পিরেটো। ছেড়ে দাও। গুলি করে মারলে লাশ কবর দেওয়ার সময়ও পাবো না। আর কবর না দিতে পারলে খোলা জায়গায় শগুনের খাবার বানিয়ে রেখে গেলে অভিশাপ লাগবে আমাদের উপর। ডজের দিকে তাকালো সে। চিৎকার করে বলল, যাও ভাগো, গিয়ে খুঁজে বের করো তোমার পেছো, যাও। কালো হয়ে গেছে ডজের মুখ, রাগে, চোখে তীব্র ঘৃণা। যাও, যাচ্ছ না কেন? স্প্যানিশ ভাষায় আবার ধমকে উঠল পিরেটো। পঞ্চভিলার গুহায় যাও, টনিকে সঙ্গে নেওয়ার আর দরকার নেই। ওটাতে যাওয়ার জন্য যথেষ্ট চিহ্ন দেখতে পাবে। পায়ের ছাপের ছড়াছড়ি এখনো পথে। একটা সেকেন্ড পিরেটোর দিকে তাকিয়ে রইল ডজ। ওর চোখে খুনের দৃষ্টি দেখতে পেল কিশোর। কিন্তু কিচ্ছু করার নেই, পুরোপুরি অসহায় এখন সে। গুলি করে ওর রাইফেলের বাট ভেঙে দিয়েছে পিরেটো। ছুরি কেড়ে নিয়েছে কিশোর। ঘুরে দাঁড়িয়ে হাঁটতে শুরু করলো ভিলার গুহাটা যেদিকে রয়েছে সেদিকে। পরস্পরকে জড়িয়ে ধরলো মা ছেলে। ঘোড়া থেকে নামলো পিরেটো। হতচ্ছাড়া এই ওয়াকিটোয়াকি কাল রাতে হাত থেকে পড়ে গিয়ে আবার নষ্ট হয়ে গেছে, শব্দই বেরোচ্ছে না। চূড়ার দিকে তাকালো কিশোর। আর এক ভলক কালো ধোঁয়া বেরোলো। রবিন আর মুসাকে বের করে আনা দরকার, বলল সে। গুহায় আটকা থাকলে মরবে। মুখের ভিতর 2 আঙুল পুরে জোরে শীষ দিল পিরেটো। ঢালের ওপাশ থেকে ছুটতে ছুটতে এলো আরেকটা ঘোড়া। চিনতে পারলো কিশোর, ডজ ওটাতে করে এসেছিল। ওটাকে বাধা দেখলাম, পিরেটো জানালো। খুলে নিয়ে এসেছি, চলো জলদি পালাই এখান থেকে। কিশোর চড়ল শাড়ির পিঠে, ইজাবেল তার নিজের বারোতে, আর টনি চড়ল ডজের ঘোড়ায়। আগে আগে রওনা হলো কিশোর টনির গুহার দিকে। গুহা থেকে 100 গজ দূরে থাকতে কি যেন এসে বিঁধল কিশোরের গালে, তারপর হাতে। কপালে হাত রেখে উপরে তাকালো সে। পাথর বৃষ্টি হচ্ছে, খুদে পাথর ঝরে পড়ছে আকাশ থেকে। একটা পড়লো কাঁধে। ফেলার চেষ্টা করলো ওটাকে সে, ছেঁকা লাগলো হাতে। কিছুতেই শার্ট থেকে খুলতে না পেরে ঘাড় ঘুরিয়ে দেখলো পাথর নয়, ছোট একটা কাচের পুঁতি, আগুনের মতো গরম। এই পাহাড়ের চূড়ায় ঘটছে নাকি? দেখা যাচ্ছে না এখান থেকে, তবে সাংঘাতিক বিপদ যে আসছে তাতে কোনো সন্দেহ নেই। শাড়িকে আরো জোরে চলার টাকাটা দিল কিশোর। পেছনে শুনতে পাচ্ছে ঘোড়াগুলো চলার গতি বাড়িয়ে দিয়েছে। মিনিট খানেক পরেই দেয়ালের মতো ঢালটার কাছে চলে এলো ওরা। থামলো। জিনের নিচে ভাঁজ করে রাখা কম্বলটা বের করলো পিরেটো। ছুরি দিয়ে কেটে ফালাফালা করতে লাগলো। ততক্ষণে রওনা হয়ে গেছে কিশোর। তাকে ডেকে বলল পিরেটো, তাড়াতাড়ি আসবে। সুড়ঙ্গে ঢুকলো কিশোর। গুহায় এসে দেখলো পিঠে পিঠ লাগিয়ে বাঁকা হয়ে আছে মুসা আর রবিন। মুসা সবে রবিনের বাঁধনের একটা গিট খুলেছে। ডজের ছুরি দিয়ে দ্রুত ওদের বাঁধন কেটে মুক্ত করলো কিশোর। আমি তো ভেবেছি পিজা কিনতে দেরি করছো। হাত পা ছড়িয়ে ঝাড়া দিয়ে রক্ত চলাচল স্বাভাবিক করে নিতে লাগলো মুসা। তারপর দোকানটা কোথায়? রবিনও মুসার মতোই হাত পা ঝাড়ছে, তাকিয়ে রয়েছে কিশোরের মাথার দিকে। ব্যাপার কি? মাথায় পুঁতি পড়ার শখ হলো কোনো তোমার হঠাৎ করে? চুলে আঙুল চালিয়ে ওগুলো ফেলার চেষ্টা করলো কিশোর। ঠান্ডা হয়ে গেছে পুঁতির মতো জিনিসগুলো, কিন্তু আটকে গেছে এমন করে আঙুল দিয়ে চিরুনি চালিয়ে কিছুতেই সরাতে পারলো না। আকাশ থেকে পড়েছে গরম কাচের টুকরো। এসো, জলদি বেরো। সুড়ঙ্গের ভেতর দিয়ে মাথা নিচু করে প্রায় দৌড়ে বেরোলো ওরা। কাজ বৃষ্টি বন্ধ হয়েছে আপাতত। কম্বলের লম্বা কয়েকটা টুকরো ওদেরকে দিয়ে বলল পিরেটো, নাও মাথায় জড়াও, হাতেও পেঁচিয়ে নাও, খোলা রাখবে না। ওর নিজের মাথায় আর হাতে ইতিমধ্যেই জড়ানো হয়ে গেছে।
লাল শালটা দিয়ে মাথা আর কাঁধ ঢেকেছে ইজাবেল। চলো এবার যাই, টাকাটা দিল পিরেটো। কাউকে বলতে হলো না। মুসা চড়ে বসলো টনির পেছনে, রবিন পিরেটোর। এইবার আগে আগে চলল মেক্সিকান। আঁকাবাঁকা পাহাড়ি পথে জোরে চলা বিপজ্জনক, কিন্তু পরোয়া করল না সে। বারবার টাকা দিতে লাগলো ঘোড়াকে। নেমে চলল নিচের উপত্যকার দিকে। যে নালাটা পাহাড়ের ঢালে গভীর খাদ সৃষ্টি করে নেমেছে, সেটাতে নেমে আরো তাড়াতাড়ি চলার নির্দেশ দিল পিরেটো। পেছনে ভারী একটা গুরু গুরু শোনা গেল, মেঘডাকার মতো। বাতাসে গন্ধকের গন্ধ বেড়ে গেছে, শ্বাস নেওয়াই কঠিন। নালায় নামার খানিক পরেই ঘটল ঘটনাটা। আধ মাইল দূরেও নেই আর গুহাটা। এই সময় পেছনে যেন ফেটে পড়ল আগ্নেয়গিরি। মুসার মনে হলো বিকট শব্দে বিস্ফোরিত হয়ে গেছে গোটা পর্বত। চূড়া থেকে খাড়া উঠে গেল গরম গলিত লাভা, ফরার মতো ঝরে পড়তে লাগলো। আরো লাভা ছিটকে উঠলো উপরে, পড়লো, উঠলো, প্রতিবারেই আরো বেশি উপরে উঠে যাচ্ছে। উপরে উঠে এমন করে ছড়াচ্ছে, দূর থেকে দেখলে মনে হবে বাজি পোড়ানো হচ্ছে। অসংখ্য বোমা ফাটার মতো শব্দ হচ্ছে জ্বালামুখের ভেতরে। কানে তালা লাগানোর জোগাড়। শুধু যে লাভা বেরোচ্ছে তা নয়, সাথে করে পর্বতের গভীর থেকে নিয়ে আসছে পাথর। ঢাল বেয়ে গড়াচ্ছে সেগুলো, গনগনে কয়লার মতো গরম। নামতে শুরু করেছে লাভার স্রোত। ক্রমেই জোর বাড়ছে লাভার। শত শত ফুট উপরে উঠে যাচ্ছে এখন। ব্যাঙের ছাতার মতো ছড়িয়ে গিয়ে ধীরে ধীরে ঝরে পড়ছে পাথরের উপর। ঢাল বেয়ে নামছে, চলার পথেই ঢেকে দিয়ে আসছে পাথর, গাছপালা, সবকিছু। বাষ্প উঠছে, এই দিক ওদিক থেকে এসে মিলিত হচ্ছে লাভার একাধিক স্রোত। যতই নামছে চড়া হচ্ছে আরো। গলিত লাভার নদী হয়ে নামছে নিচের দিকে। গরম ছায়, পাথরের কুচি আর কাচের টুকরোর বৃষ্টি পড়তে লাগলো যেন অভিযাত্রীদের উপর। চমকে চমকে উঠছে ভীত জানোয়ারগুলো। গরম পাথর আর কাচের ছেঁকা লাগছে ওগুলোর খোলা চামড়ায়। আর সইতে না পেরে পিরেটোর ঘোড়াটা দাঁড়িয়ে গেল হঠাৎ, পেছনের দুই পায়ে ভর করে। পরক্ষণেই মাটিতে নেমে লাথি মেরে যেন তাড়ানোর চেষ্টা করতে লাগলো অবাঞ্ছিত বিপদকে। পিরেটো নিয়ন্ত্রণ করতে পারছে না ঘোড়াটাকে। ওর কোমর জড়িয়ে ধরে রেখেছে রবিন। শাড়িকে নিয়ে এসো, চেঁচিয়ে উঠল পিরেটো। 12টাকে নিয়ে দ্রুত এগোলো কিশোর। ঘোড়াগুলোর মাঝে ঢুকিয়ে দাও ওকে, পিরেটো বলল, শান্ত করুক। লম্বা দম নিল কিশোর। তারপর প্রায় চোখ মুখ বুঝে 12টাকে নিয়ে এগোলো আতঙ্কিত দুটো ঘোড়ার মাঝের সরু ফাঁকে ঢোকানোর জন্যে। ওদের মাঝে একে শান্ত জানোয়ারকে দেখে ধীরে ধীরে ঘোড়াগুলো শান্ত হয়ে এলো। দুলকি চালে চলছে সারি। ঘোড়াগুলো একই রকম করে চলতে লাগলো। পাথর বৃষ্টি পাতলা হয়ে এলো জোরালো বাতাসে। নাকে এসে ঝাপটা মারলো বাতাস। গন্ধকের গন্ধে দম আটকে যাওয়ার অবস্থা হলো কিশোরের। তাড়াতাড়ি কম্বলের টুকরো দিয়ে নাক মুখ চাপা দিল। আশঙ্কা হতে লাগলো তার, এখান থেকে বেঁচে ফিরতে পারবে তো? পেছনে ফিরে তাকালো রবিন। এগিয়ে আসছে আগুন গরম লাল রঙের গলিত লাভা, পাথর গলিয়ে ফেলছে। আগে আগে ছুটছে প্রাণ ভয়ে ভীত ছোট জানোয়ারের দল। চিৎকার করে উঠছে পাখিরা, জ্বলে উঠছে ঝোপঝাড়। শিল নোড়া দিয়ে কাজ গুঁড়ো করার মতো শব্দ উঠছে কড়কড় কড়কড় করে। লাভার নদী বয়ে আসার সময়ই হচ্ছে শব্দটা। গেছি আমি, ভাবলো সে। এভাবেই তাহলে মরণ লেখা ছিল কপালে। মুসাকে বলল, যাক, আর 10 জনের মতো সাধারণ মৃত্যু হচ্ছে না আমাদের। ঠিক, জবাব দিল মুসা। আগ্নেয়গিরির লাভায় চাপা পড়ে মরার ভাগ্য কজনের হয়? পর্বতের দিকে তাকিয়ে রয়েছে দুজনে। ছুটে আসা লাভার উত্তাপ এসে লাগছে চোখে, জ্বালা করছে, কিন্তু তারপরেও চোখ বন্ধ করল না। জোর করে পাতা মেলে তাকিয়ে রইল সেদিকে। কাঁচ ভাঙার শব্দ বাড়ছে, সেই সাথে মারাত্মক ওই আগুনের নদীর উপর কালো এক ধরনের আস্তর পড়ছে। জমে যাচ্ছে লাভা, ঢাল বেয়ে গড়ানো কমছে। আশা ঝিলিক দিয়ে গেল রবিনের মনে। গড়িয়ে গড়িয়ে যেন অনেক কষ্টে এগোলো আরো কয়েক গজ। আগের সে জোর নেই। তারপর একেবারেই থেমে গেল। ছাই আর গরম প্রতিবৃষ্টিও বন্ধ হয়ে আসছে। দেখতে দেখতে সেসব পেছনে ফেলে এলো ভীত ঘোড়া আর 12গুলো। অবশেষে বিপদ সীমা ছাড়িয়ে আসতে পারলো ওরা। আরো আধ মাইল পর পৌঁছলো উপত্যকায়। পিরেটো ওদেরকে পথ দেখিয়ে নিয়ে চললো পরের পর্বতটার দিকে। কিছু দূর গিয়ে থামলো।
বিষাক্ত ধোঁয়া আর গ্যাসের মধ্যে শ্বাস নিয়েছে। এতক্ষণে তার জের শুরু হলো। কাশতে আরম্ভ করলো সবাই। নাক উঁচু করে বড় বড় দম নিয়ে টেনে নিতে লাগলো তাজা বাতাস। ফিরে তাকালো আগ্নেয়গিরির দিকে। পিরেটো দেখতে পেল তাকে প্রথমে। হাত তুলে দেখালো অন্যদেরকে। বহু দূরে একটা মূর্তি লাফিয়ে চলেছে পাথর থেকে পাথরে, পড়ে যাচ্ছে, হাসড়ে পাছড়ে উঠছে, আবার সরে আসার চেষ্টা করছে ভিলার গুহার কাছ থেকে। পর্বতের ওদিকটায় লাভার স্রোত সবে চূড়ার একটা নিচে নেমেছে, তরল রয়েছে এখনো, নেমে আসতে শুরু করলো দ্রুত। সামনে এখন জীবন্ত যা কিছু পড়বে ধ্বংস করে দেবে মৃত্যু নদী। পর্বতের ভেতরে শব্দ অদ্ভুত সব কাণ্ড করে। আগ্নেয়গিরির গর্জনকে ছাপিয়েও কিভাবে জানি শোনা গেল ডজের আতঙ্কিত চিৎকার। একবারই, তারপরই হারিয়ে গেল সে গলিত লাভার নিচে। ঢেকে দিয়ে ছুটে নামতে থাকলো মারাত্মক ওই তরল পদার্থ। চোখ বন্ধ করে ফেললো চার কিশোর। কিশোর ভাবছে, বাজে লোক ছিল ডজ মরিস, কোনো সন্দেহ নেই। কিন্তু তার খাবার খেয়েছে ওরা, তার বাড়িতে থেকেছে, একসঙ্গে অভিযানে বেরিয়েছে, ঘনিষ্ঠতা হয়েছিল। সাধারণভাবে মরলে এতটা খারাপ লাগতো না, কিন্তু এরকম ভয়াবহ মৃত্যু, মনই খারাপ হয়ে গেল। নিজের বুকে ক্রুশ আঁকলো পিরেটো। বিড়বিড় করে প্রার্থনা করলো, তোমাকে বলেছিলাম না? কিশোরকে বলল সে, বিপদ আছে পাহাড়ে, দেখলে তো? পাহাড়ের পাদদেশের পথ ধরে এগোলো আবার ওরা। পিরেটোর পাশাপাশি চলেছে ইজাবেল। পিরেটো, কিছু মনে করো না, জানি তোমার লোভ নেই, কিন্তু পেছেগুলো পেলে অনেক সুবিধে হতো, র্যাঞ্চটা আবার কিনে নিতে পারতে। কে জানে, পিরেটো বলল আনমনে, আপনা আপনি হয়তো আমার র্যাঞ্চ আমার কাছে ফিরে আসতে পারে আবার। হাসলো সে, লোভের ছিটে ফোটাও নেই যাতে। ভিলার গুহাটার কথা প্রথম শুনি মায়ের কাছে, জানালো মেক্সিকান। মা আমাকে বলেছিল, অভিশপ্ত ওই পেশো কেউ কোনোদিন পাবে না। ভিলার বহু লোক মারা গেছে এর জন্যে, এখনো মরা সৈন্যদের প্রেতাত্মা পাহারা দিচ্ছে ওগুলোকে। একটা মুহূর্ত থামলো সে, তারপর বলল, পাহারা দিয়ে যাবে আজীবন। আগ্নেয়গিরিকে বহুদূর দিয়ে ঘুরে চলতে লাগলো দলটা। পর্বতের ওপাশের গায়ে যাবে, যেখানে আগ্নেয়গিরির উৎপাত পৌঁছতে পারে না। তাছাড়া ঘন ঘন অগ্নুৎপাত হয় বলে কাছাকাছি থাকেনি লোকে। এমন জায়গায় রয়েছে যেখানে লাভা কিছুতেই পৌঁছাতে পারে না, এমনকি গরম ছায়ও না। কথাবার্তা তেমন বলছে না ওরা। কিশোরের মন এখন শান্ত, রহস্যের সমাধান হয়ে গেছে। পিরেটোর কাছে ভেলার গুপ্তধনের কথা প্রথম শুনেছে ইজাবেল। 1916 সালে ওর দাদা ছিল পঞ্চভিলার সেনাবাহিনীতে। ইজাবেল পিরেটোকে কথা দিয়েছিল, তার স্বামী আর ছেলে যদি পেশোগুলো খুঁজে পায় তাহলে অর্ধেক দিয়ে দেবে ওকে। ডজ জানত না গুপ্তধনের কথা, তার কাছ থেকে এটা গোপন রাখা হয়। পিরেটো ঘুণাক্ষরেও কখনো তার সামনে উচ্চারণ করেনি। এই সময় টনি এসে একদিন হাজির হলো অন্ধ বারোটাকে নিয়ে। পিরেটোর সঙ্গে পেশোগুলোর কথা আলোচনা করার সময় শুনে ফেলে ডজ। জেনে যায় টনি আর তার বাবা গুহাটা আবিষ্কার করে ফেলেছে। টনিকে রাজি করাতে না পেরে শেষে শাড়িকে দিয়ে গুহাটা খুঁজে বের করার ফন্দি আটে ডজ। র্যাঞ্চারের বিভৎস মৃত্যুর ধাক্কাটা এখনো কাটিয়ে উঠতে পারেনি কিশোর। ডজের লোভই তাকে ওরকম মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আগ্নেয়গিরি জেগে উঠেছে এটা দেখার পরেও যদি পেশো আনতে না যেত, তাহলে আর এভাবে মরতে হতো না। একটা গর্তের ধারে থামলো ওরা, জানোয়ারগুলোকে পানি খাওয়ানোর জন্যে। তারপর আবার এগোনোর পালা। কয়েক মাইল এগিয়ে একটা বিচিত্র শব্দ কানে এলো কিশোরের। দূর থেকে আসা অসংখ্য বারোর মিলিত ডাক। সাড়া দিল সারি, বাড়িয়ে দিল চলার গতি। একটা বন থেকে বেরোতেই জোরালো হয়ে গেল আওয়াজ। বিশাল উপত্যকায় ছড়িয়ে রয়েছে মাইলের পর মাইল তৃণভূমি। শত শত বুনো বারো চড়ে বেড়াচ্ছে সেখানে, লাফালাফি করছে, খাচ্ছে দাচ্ছে, চেঁচাচ্ছে। দাঁড়িয়ে গেছে সারি, খাড়া হয়ে গেছে লম্বা কান, ডগা কাঁপছে মৃদু মৃদু। হঠাৎ জোরে তীক্ষ্ণ এক ডাক ছাড়ল সে। ওর পিঠ থেকে নেমে পড়ল কিশোর, জিন আর লাগাম খুলে নিল। তারপর আদর করে চাপড় দিল গলায়। বড় বড় কোমল চোখ মেলে তার দিকে তাকালো সারি, নাক ঘষল গায়ে, যেন বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছে।
তারপর এগিয়ে গেল টনির কাছে। ঘোড়ার পিঠে থাকায় ওর বুক নাগাল পেল না 12টা, পায়ে নাক ঘষল। নিচু হয়ে ষাঁড়ের মাথা চাপড়ে দিল টনি। আর দেরি করল না শাড়ি, মহা আনন্দে ছুটল সে স্বজাতির সঙ্গে মিলিত হওয়ার জন্যে। ইজাবেলের বারোর পেছনে চড়ে বসলো কিশোর। আবার রওনা হলো দলটা। তাড়াতাড়ি করলে অন্ধকারের আগেই পৌঁছে যেতে পারবে গায়ে। ওখান থেকে চিহুয়াহুয়ায় বাবাকে ফোন করবে টনি, জানাবে সে আর তার মা নিরাপদেই পিরোটোর সঙ্গে গায়ে চলে এসেছে। পরদিন সকালে বাস ধরে আমেরিকায় রওনা হবে 3 গোয়েন্দা। লস অ্যাঞ্জেলেসে দেখা করবো আমি তোমার সঙ্গে, একসময় রবিনকে বলল টনি। রক কনসার্ট আমার খুব ভালো লাগে, তোমার সঙ্গে ঘুরে ঘুরে দেখবো কয়েকটা। চলে এসো যে কোনো সময়, আমি খুশি হয়েই দেখাবো। পাশাপাশি চলছে মুসা আর কিশোর, পিরেটো আর ইসাবেলের সঙ্গে। মুসা বলল, একটা কথা আমার মাথায় ঢুকছে না, ডচ কি করে জানলো যে লস অ্যাঞ্জেলেসেই পাওয়া যাবে টনির মতো কণ্ঠস্বরের লোক? যেন একেবারে জেনে শুনেই গেছে ওখানেই রয়েছে কিশোর পাশা, আমেরিকার অন্য কোনো জায়গায় গেল না কেন? জেনে শুনেই তো গেছে, জবাব দিল পিরেটো। জেনে শুনে গেছে? তাই তো, হাসলো মেক্সিকান। তোমরা যে কতখানি বিখ্যাত তা তোমরা নিজেরাও জানো না। অনেকেই চেনে তোমাদেরকে, বিশেষ করে তোমাদের ওই টিভি অনুষ্ঠান পাগল সঙ্গ দেখার পর। অনুষ্ঠানটা ডজ দেখেছিল নাকি? রবিনের প্রশ্ন। দেখেছিল, আমিও দেখেছি। টনি যখন র্যাঞ্চে এলো, ওর গলা শুনে তো আমি চমকেই উঠেছিলাম। আরে টেলিভিশনের মোটুরাম এলো কোত্থেকে? বলেই চোখ পড়লো কিশোরের উপর। মুখ কালো করে ফেলেছে গোয়েন্দা প্রধান। সেটা লক্ষ্য করে তাড়াতাড়ি বলল পিরেটো, সরি কিশোর, তোমাকে রাগানোর জন্য বলিনি। টেলিভিশনের সৌজন্যে সেও জানে ওই ডাকনাম একদম পছন্দ নয় কিশোরের। হাসলো মুসা। তাহলে এই ব্যাপার? মোটরামি ডজকে টেনে নিয়ে গেছে রকি বিচে। আসলে আমাদের জন্য ফাঁদ পাততেই গিয়েছিল লোকটা, এবং সেই ফাঁদে দিব্যি পা দিয়ে বসেছে রহস্য পাগল কিশোর পাশা। মুচকি হাসলো টনি। নীরবে পথ চলতে লাগলো আবার দলটা। কিশোর ভাবছে বিন আর চাল সেদ্ধর কথা। যতদিন বেঁচে থাকবে আর একটা বিন কিংবা চাল দেখতে চায় না সে, যদিও জানে চাল ছাড়া থাকতে পারবে না। লস অ্যাঞ্জেলেসে থাকলেও সে ভাতেরই পাগল। সে এবং তার চাচা রাশেদ পাশা ভাত ছাড়া চলে না। আমেরিকাতে থেকেও পুরোদস্তুর বাঙালি। চলতে চলতে হঠাৎ মোসার চোখ পড়ল রবিনের টি শার্টের উপর। লেখা রয়েছে সার্ভাইভার। তাই তো, এর চেয়ে সত্যি কথা আর হতে পারে না ওদের জন্যে। সার্ভাইভার, অনেক কষ্টেই তো বেঁচে ফিরল। পেছন ফিরে তাকালো মোসা, তাকিয়ে রইল পর্বতমালার দিকে। এত বিপদ থেকে বেঁচে ফিরে এসেছে, তবুও আবার যদি তাকে ওখানে যেতে বলা হয় নির্দ্বিধায় রাজি হয়ে যাবে। এর এমনই এক আকর্ষণ। এই আকর্ষণই যুগ যুগ ধরে মানুষদেরকে টেনেছে। সাড়া না দিয়ে পারেনি মানুষ। সমস্ত বিপদ, বাধা, ভয় সবকিছু উপেক্ষা করে ছুটে গেছে ওর কাছে। মুসাও তো মানুষ, প্রচন্ড এই আকর্ষণ এড়ানোর ক্ষমতা তার নেই। তো অবশেষে শেষ হলো। শেষের পার্টটাতে সম্ভবত আওয়াজের জন্য একটু প্রবলেম হতে পারে, তবে আশা করছি ভালো লেগেছে সবার। তো এরপরে যেটা নিয়ে আসবো সেই পর্যন্ত, আল্লাহ হাফেজ।